আসসালামু আলাইকুম। আমি পদ্মজা। পর্ব ৫২ লিখেছেন ইলমা বেহরোজ। ফরিনা তাড়াহুড়া করে খোশ মেজাজে রান্না করছেন। সাহায্য করার মতো পাশে কেউ নেই। একাই দৌড়ে দৌড়ে সব করছেন। হাওলাদার বাড়িতে অতিথি এসে এতদিন না থেকে যেতে পারে না। এতে নাকি গৃহস্থের বাড়িতে অমঙ্গল হয়। এই মজিদ লিখনকে থেকে যেতে জোর করছেন। পদ্মজা নিজের ঘরে স্বামী সেবায় ব্যস্ত। আমিরের ঘাড়ের চামড়া ফুলে গেছে। হাড়বিষের মতো যন্ত্রণা। বিপুল ডাক্তার ঔষধপত্র দিয়েছেন। পদ্মজা আক্রোশজনক নয়নে আমিরের চোখের দিকে চেয়ে চুলে বিলে কেটে দিচ্ছেন। অনেকক্ষণ স্বামীর যন্ত্রণা দেখেছে, সহ্য করতে হয়েছে। মাত্রই আমির চোখ বুজল। সে মনে মনে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছে দ্রুত যেন আমিরের ব্যথাটা সেরে যায়, নয়তো তাকে যেন দিয়ে দেয়। ঘাড়ে আহত অংশে পদ্মজা আলতো করে ছুঁয়ে দেয়। নীল হয়ে গেছে। লতিফা নীরবে পদ্মজার পাশে এসে দাঁড়ালো। পদ্মজা কারো উপস্থিতি টের পেয়ে জলদি চোখের জল মুছল। এরপর লতিফাকে দেখে বলল, লতুবুবু। লতিফা বলল, খাইবা না? খালাম্মা খাইতে ডাকতাছে। পদ্মজা গম্ভীর কণ্ঠে বলল, আম্মা নিজের ছেলেকে কেন দেখতে আসেননি? খালাম্মা লিখন ভাইজানের লাইগা রানতাছিল। পদ্মজা ক্ষিপ্ত হয়ে নিজের ছেলেকে না দেখে উনি কিভাবে অতিথির জন্য ভোজ আয়োজন করছেন আমি কিছুতেই বুঝতে পারছি না। লতিফা নতজানু হয়ে দাঁড়িয়ে রইল। পদ্মজা অনেকক্ষণ ক্ষিপ্ত নয়নে মেঝেতে চোখ নিবদ্ধ করে রাখল। এরপর আমিরকে এক ঝলক দেখে লতিফাকে বলল, তুমি যাও, আমি আসছি। লতিফা ২ পা এগোতেই পদ্মজা ডেকে উঠল, লতুবুবু। লতু দাঁড়ালো। পদ্মজা বলল, তুমি আমার উপর নজর রাখতেছিলে কেন? আর আমাকে না জিজ্ঞাসা করে থাপ্পড়ের কথাই বা কেন বললা উনাকে? লতিফার কোনো প্রতিক্রিয়া নেই। সে নত হয়ে দাঁড়িয়ে আছে। পদ্মজা কারো ২ বার প্রশ্ন করেও কোনো জবাব পেল না। তাই বলল, নিষেধাজ্ঞা আছে নাকি? এবার লতিফা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। সে কিছু একটা ভাবল। এরপর চোখ তুলে দেখল পদ্মজা তার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। লতিফা অপ্রতিভ হয়ে উঠে বলল, আমি যাই, নইলে খালাম্মা চেতব। পদ্মজা উত্তরের আশায় থাকেনি। লতিফা তড়িঘড়ি করে চলে যায়। পদ্মজা ভ্রুকুটি করে দরজার বাইরে তাকিয়ে থাকে। প্রতিটি প্রশ্ন যেন আলাদা আলাদা, অথচ তার মানে হয় প্রশ্নের এক উত্তর, এক সূত্র। এখন সব কিছু ভাবনার সময় নয়। আমিরের প্রতি যত্নশীল হওয়া উচিত। পদ্মজা আমিরের কপাল ছুঁয়ে তাপমাত্রা অনুমাপ করে। ভীষণ গরম। জ্বর উঠেছে নাকি? লিখন মৃদুলের আড্ডা জমা উঠেছে। ২ জন জমিয়ে আড্ডা দিচ্ছে। লিখনের নায়িকা ৩ দিন আগে ঘাট থেকে পিছলে নদীতে পড়ে গেছে। সাঁতার জানে না, তাই প্রচুর পানি খেয়েছে। সেই সাথে পা মচকে গেছে, কোমরও ব্যথা পেয়েছে। এই কথা শুনে মৃদুল হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাচ্ছিল। পূর্ণা দূর থেকে কটমট করে মৃদুলের দিকে তাকিয়ে আছে। কত অসভ্য এই লোক! মানুষের আঘাতের কথা শুনে হাসে। তার গা জ্বলে যাচ্ছে মৃদুলের হা হা করা হাসি দেখে। লিখন কারো জানল সে এবং তার দল গত ৩ দিন নায়িকা ছাড়া দৃশ্যগুলো শুটিং করেছে। বাকি যা দৃশ্য আছে সবকিছু নায়িকার উপস্থিতি থাকতেই হবে। তাই আপাতত শুটিং স্থগিত আছে। আশা করা হচ্ছে ৩-৪ দিনের মধ্যে নায়িকা সুস্থ হয়ে যাবে। পূর্ণাকে দূরে বসে থাকতে দেখে লিখন ডাকল। পূর্ণা খুশিতে গদগদ হয়ে দৌড়ে আসে। ঘণ্টা ২-১ আগে একটা কথা হয়েছিল,
আর হয়নি। লিখন প্রশ্ন করল, ভিতরের অবস্থা কেমন? আমির হাওলাদার আগের চেয়ে কিছুটা ভালো অনুভব করছেন। হুঁ, ঘুমাচ্ছে দেখে এলাম। আপা আছে পাশে। তোমার আপা পাশে থাকলে আর কি লাগে? লিখনের কণ্ঠটা করুণ শোনায়। পূর্ণা প্রসঙ্গ পাল্টে বলল, ভাইয়া আপনি কিন্তু আমাদের বাড়িতে যাবেন। তখন বললাম, কিছু বললেন না। আচ্ছা যাব। প্রান্ত অনেক খুশি হবে। প্রান্ত যেন কে? আমার ভাই। ওই যে কোন, মনে পড়েছে, কি যেন নাম ছিল, মুন্না বা এরকম কিছু নাম ছিল না? জি ভাইয়া। সবাই কত বড় হয়ে গেছে। পড়াশোনা আর করেনি কেন? পূর্ণা বাম হাতে চুলকাতে চুলকাতে বলল, ম্যাট্রিক ফেল করার পর আর পড়তে ইচ্ছে করেনি। মৃদুল ভূত দেখার মতো চমকে উঠে বলল, তুমিও ম্যাট্রিক ফেল? পূর্ণা আশ্চর্য হয়ে জানতে চাইল, কেন? কারো কি কেউ আছে এখানে? মৃদুল মুচকি হেসে চুল ঠিক করতে করতে চমৎকার করে বলল, আমিও ম্যাট্রিক ফেল। মৃদুলের কথা শুনে লিখন সশব্দে হেসে উঠল। পূর্ণার সরু চোখে তাকিয়ে আছে মৃদুলের দিকে। মজা করলো নাকি সত্যি বলল? লিখন ঠোঁটে হাসি রেখে বলল, মৃদুল মজা করছো নাকি সত্যি? মৃদুল গুরুতর ভঙ্গিতে বলল, আচ্ছা মিথ্যা কইতে যাবো কে রে? এতে আমার লাভটা কি? মৃদুলের ভঙ্গি দেখে লিখন চারপাশ কাঁপিয়ে হাসল। সাথে তাল মিলিয়ে পূর্ণা ও মৃদুল। লিখন আগের চেয়েও সুন্দর হয়েছে। দেখতে কত ভালো দেখাচ্ছে। কি অপূর্ব মুখ, বলিষ্ঠ শরীর। পূর্ণা যেন জানে, আজও মনে হচ্ছে লিখনের পাশে পদ্মজাকে মানাবে বেশি। পরক্ষণেই পূর্ণা নিজেকে সামলালো। চুপ থাক পূর্ণা। আমির ভাইয়ের মতো ভালো মানুষ দুটো নেই। আপার জন্য উনিই সেরা। তবুও মনে বোঝে না, হয়তো সৌন্দর্যের মিলটার জন্যই লিখন পদ্মজা দুটি নাম তার ভাবনার সাথে জোড়া লেগে যায়। অথচ বিবেক দিয়ে ভাবলে মনে হয় আমিরের জায়গায় কেউ নিতে পারবে না। কেউ না। সে অন্য হাসি খুশি মুহূর্তেই উবে যায় খলিল কর্কশ কণ্ঠে, বেহায়া বেলাজেসেরি পরপুরুষদের সামনে কেমনে দাঁত মেলায়া হাসতাছে। ঘরে বাপ মা না থাকলে এমনই হয়। এই সেরি ঘরে যাও। লিখন মৃদুলের সামনে এভাবে কটু কথা শুনে পূর্ণার বুক ফেটে কান্না আসে। সে এক পলক মৃদুলকে লিখনকে দেখে আলোক ঘরের ভিতর চলে যায়। লিখন মৃদুল হতবিম্বর। খলিলের মাথায় হাতে ব্যান্ডেজ। নাকের নিচে চামড়া উঠে গেছে, মাংস দেখা যাচ্ছে। তবুও তেজ কমে না। তিনি পূর্ণাকে উদ্দেশ্য করে বললেন, মারা মইরা যাওনের পর থেকে এই সেরি দস্যি হয়ে গেছে। এত বড় সেরি বইরা হইতাছে। বড় বইনে বিয়া দেয় না। কোন দিন কোন কাম ঘটাইব আল্লাহ জানে। তার লিখন দুপুরে খাবার খাইছ? লিখনের ইচ্ছে হচ্ছে না এই কুৎসিত ভাবনার লোকটির জবাব দিতে। যেহেতু সে এই বাড়ির অতিথি, তাই মনের কথা শুনতে পারল না। বলল, জি না। মৃদুল খলিলকে উপেক্ষা করার আলোক ঘরে ঢুকে গেল। পূর্ণা আলোক ঘরের পিছনে বারান্দায় এসে দাঁড়িয়েছে। মৃদুল পিছনে এসে দাঁড়ালো। কোমল স্বরে বলল, খালুর কথায় কষ্ট পাইছ? পূর্ণা মৃদুলের দিকে না তাকিয়ে জবাব দিল, আপনি কারোর কষ্টের কথা ভাবেন দেখি ভালো লাগলো। সব সময় তেরা কথা কওকে। আমি যদি আগে জানতাম তোমার কালি কইলে তোমার এত কষ্ট হয়, আমি কইতাম না। পূর্ণা তাকালো। পূর্ণার দৃষ্টি দেখে মৃদুলের মন কেমন করে উঠে। এর দৃষ্টির নাম বোধ হয় মন কেমন করা দৃষ্টি। পূর্ণার নির্লিপ্ত ভঙ্গিতে বলল, মাফ চাইছেন? মৃদুলের জোর ভ্রু কুঁচকে আসে।
2 পা পিছনে যায় বলে জীবনেও না। পদ্মজা ক্ষুধার্ত বাঘিনীর মতো রান্নাঘরে ঢুকে ফরিনাকে বলল, আম্মা, কি হয়েছে আপনার? ফরিনা প্রবল বিস্ময়ে জানতে চাইল, কেন, কি হইব আমার? ফরিনার ব্যবহারে পদ্মজা খুব অবাক। সে কিঞ্চিত হাঁ হয়ে তাকিয়ে রইল। ফরিনা নিশ্চিন্ত মনে চুলা থেকে পাতিল নামাচ্ছেন। এরপর বলল, ও পদ্মজা, মগারে একটু কইবা লিখন মৃদুলরে ডাইকা আনতে। লিখন সেরাডা কখন আইছে, এখনো খায় নাই। পদ্মজা আর ঘাটল না ফরিনাকে। সে বুঝে গেছে কোনো জবাব পাবে না। সদর ঘরে বের হতেই সদর দরজার মৃদুলকে এবং লিখনকে দেখতে পেল। পদ্মজা চট করে আঁচল দিয়ে মাথা ঢেকে নিল। এরপর বলল, আপনারা এখানে এসে বসুন, আম্মা আপনাদের খোঁজ করছিল। কথা শেষ হতে পদ্মজা সদর ঘর ছেড়ে রান্নাঘরে চলে গেল। লিখন বিস্মিত হয়ে সেদিকে তাকিয়ে থাকে। সেই পুরনো দিনের মতোই তার স্বপ্নের প্রেয়সী এক ছুটে পালিয়ে বেড়ায়। পার্থক্য শুধু এটাই, আগে লজ্জায় পালাতো, এখন অস্বস্তিতে। লিখন গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। পদ্মজাকে এক ঝলক দেখার জন্য এই বাড়িতে সে পা দিয়েছে। যাকে ভালোবাসে তার স্বামীর বাড়িতে আসা কতটা কষ্টের তা শুধু তার মতোই অভাগারাই জানে। মৃদুল লিখনের দৃষ্টি খেয়াল করে কিছু একটা আন্দাজ করে বলল, পদ্মজা ভাবিকে চিনেন? চিনব না কেন? লিখন থেমে গেল। সে নিজের অজান্তেই কি বলে দিচ্ছিল। হেসে বলল, এত সব জেনে কি হবে, আসো গিয়ে বসি। এরপর বলো, কখনো প্রেমে পড়েছ? না মনে হয়। উদাসীন হয়ে বলল মৃদুল। নিশ্চয় হয়ে যাবে। মৃদুল ভাবল, কোনো নারীর প্রতি তার আকর্ষণ বেশি কাজ করছে। উত্তর পেয়েও গেল। সকালের সে পূর্ণার কথা অদ্ভুত কিছু পেয়েছে, অজানা অনুভূতি অনুভব করেছে। মৃদুল নিশ্চিত নয়, তাই সে বলল, না, পড়ি নাই। আচ্ছা, এসব বাদ। বিয়ে করছো কবে সেটা বলো। হুট করে একদিন। আমার ইচ্ছে আমি হুট করে একদিন বিয়ে করে আম্মাকে চমকে দেব। লিখন সন্তুষ্ট হাসল। বলল, জানো মৃদুল, মানুষের সবচেয়ে অপূরণ হয় না। প্রতিটি মানুষের জীবনে কোনো পাশে অপূর্ণ থাকে। তাহলে বলছেন আমার এই ইচ্ছাটা পূর্ণ হইব না? না, তা বলছি না। হুট করে বিয়ে করে ফেলা আর কেমন অদ্ভুত কাজ। মেয়ে রাজি থাকলেই হলো। মেয়ে বেঁকে গেলে কিন্তু কিচ্ছা খতম। লিখন আবার সশব্দে হাসল। মৃদুল অকারণে তাল মিলিয়ে হেসে আর ভাবে, একটা মানুষ এত হাসতে পারে কিভাবে? এত সুখী লিখন শাহ, সে তো আর জানে না দুঃখীরা পাহাড় সমান কষ্ট লুকিয়ে হাসির আড়ালে। আস্তে আস্তে বাড়ির সবাই আসে। আমির ছাড়া রিদওয়ান খলিল এত শান্তিভাবে আছে যে মনে হচ্ছে না সকালে এত বড় ঘটনা ঘটে গেছে। বাড়ির মহিলারা দৌড়ে দৌড়ে খাবার পরিবেশন করছে। পদ্মজা খুব অবাক হয় প্রতিটি মানুষের কার্যক্রম করছে। লিখন এতে কম অবাক হয়নি। কত শান্ত পরিবেশ। ঝগড়ার পর মান অভিমান, তর্ক বিতর্ক থাকে, সেসব কিছুই নেই। পদ্মজা সবার সামনে আলাদা প্লেটে খাবার নিয়ে ফরিনাকে বলল, আম্মা, আমি ওনার জন্য খাবার নিয়ে যাচ্ছি। ঘুম ভেঙেছে হয়তো। পদ্মজা সিঁড়ি ভেঙে উপরে উঠছে। লিখন সেদিকে আর চোখে তাকিয়ে থাকে। পদ্মজার হাঁটার ছন্দে তৃপ্ত ও সাবলীল, মাথায় শাড়ি, আঁচলে ঘোমটা টানা। স্বামীর জন্য খাবার নিয়ে যাচ্ছে। এই স্বামীটা কি সে হতে পারত না? এতটা অযোগ্য ছিল? অযোগ্য নাকি নিয়তির খেলা? কেন ভোলা যায় না এই নারীকে?
লিখনের বোন লিলি আর পদ্মজা একই ক্যাম্পাসের হওয়া সত্ত্বেও লিখন কখনো পদ্মজার সামনে এসে দাঁড়ায়নি। পদ্মজার অস্বস্তি হবে ভেবে। সে পদ্মজার চোখে ভালোবাসা দেখতে চায়, বিব্রত ভাব বা অস্বস্তি দেখতে চায় না। এ যেন বড় যন্ত্রণার। এতদিনেও বুকের ভেতর কিভাবে পুষে আছে এক পাক্ষিক ভালোবাসা। কোনোভাবে কি এই ভালোবাসা পূর্ণতা পাবে? লিখনের শুষ্ক চক্ষু সজল হয়ে ওঠে। সে ভাবতে পারে না পদ্মজার বিবাহিত। লিখনের সম্মুখ বরাবর মৃদু লিখনের প্রতিক্রিয়া দেখে অনেক কিছুই বুঝে নিল। নিশ্চিত হওয়া যায় পূর্ণাকে জিজ্ঞাসা করলে। খাওয়া দাওয়া শেষ করে পূর্ণার সাথে কথা বলতে হবে। মৃদুল চারদিকে চোখ বুলিয়ে পূর্ণাকে খোঁজে। পদ্মজা আমিরকে ধরে ধরে বসালো। ঘাড়ে প্রচণ্ড ব্যথা, টিকে থাকা যাচ্ছে না। রাগে কিরমির করছে এখনো। পদ্মজা শান্ত করে, তারপর খাইয়ে দিল। খাওয়া শেষে আমিরের ম্লান হেসে বলল, লিখনের সাথে কথা হয়েছে? পদ্মজা নিষ্কণ্ঠা স্থির চোখে তাকালো। ওনার সাথে কেন কথা হতে যাবে আমার? উনি তো তোমার জন্যই এসেছে। আপনাকে বলেছে অন্য দরকারেও আসতে পারে। আমির হাসল, বলল সে আজও তোমাকে পছন্দ করে। আশা করি তুমি তার কাছে যাবে। অসম্ভব, যা তা বলছেন আপনি। এসব বললে আমার খারাপ লাগে। পদ্মজা থামল। আমির মৃদু হাসল। পদ্মজা আমিরের কোলে মাথা রেখে পদ্মজার কোলে মাথা রেখে আদুরে কণ্ঠে বলল, আপনি জানেন না আপনাকে কত ভালোবাসি আমি। আমি আপনাকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারি না। তাহলে বাচ্চার জন্য বিয়ে করতে বলো কেন? বন্ধা নারী কত যন্ত্রণা বুঝবেন না? আমাদের একটা মেয়ে হয়েছিল, আর হবে না তাই বলি? হবে, আল্লাহ চাইলে হবে। তাছাড়া আমার কাছে তো ফুটফুটে একটা বউই আছে, আর কি লাগে? পদ্মজা আমিরের কোল থেকে মাথা তুলে বসে। তারপর চিরুনি দিয়ে আমিরের চুল আঁচড়ে দিয়ে বলল, চুলগুলো বড় হয়েছে অনেক। আচ্ছা, এদিকে আসো। আমির পদ্মজাকে এক হাতে টান দিতে গিয়ে ঘাড়ে চাপ খেয়ে আহ করে ওঠে। পদ্মজা ব্যস্ত হয়ে পড়ে, খুব লেগেছে। আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। কেন এমন করেন আপনি? চারপাশে অনেকটা ফর্সা হয়েছে। দুপুরের সূর্যটা একটু দেখা যাচ্ছে, তাও তেজ নেই। কিছুক্ষণ পর আবার ডুবেও যাবে। পূর্ণা লবণ নিয়ে টক বড়ই খাচ্ছে। দেখে মনে হচ্ছে অমৃত খাচ্ছে। মৃদুল পূর্ণার সাথে এসে বসল। পূর্ণা চমকে ওঠে। মৃদুলকে দেখে বুকে থুতু দেয়। এরপর বাজখাই কণ্ঠে বলল, হুট করে এভাবে কেউ আসে? আর কথা কইও না। তোমার সারা দুনিয়া খুঁজা হয়রান হয়ে গেছি। মাত্র মগা কইল তুমি নাকি ছাদে। কেন আমাকে খুঁজছেন কেন? এখানে খ্যাট খ্যাট কইরা কথা কইতাছ কেন? একটু ভালো কথা আহে না মুখ দিয়া? পূর্ণা একটু নড়ে চড়ে বসে। এরপর হেসে বলল, দুঃখিত। এবার বলুন কি দরকারি ব্যক্তিগত প্রশ্ন করতাম আর কি। আমার ব্যক্তিগত কোনো তথ্য নেই। তোমার না, তোমার বড় বোনের, পদ্মজা ভাবির। পূর্ণা উৎসুক হয়ে তাকালো। মৃদুল উসখুস করতে করতে বলল, পদ্মজা ভাবি আর লিখন ভাইয়ের মধ্যে কি কোনো সম্পর্ক ছিল? পূর্ণা জোরে নিঃশ্বাস ছাড়ল। তার ভাব দেখে মনে হচ্ছে মৃদুল কোনো ফালতু প্রশ্ন করেছে। এরপর নির্বিকার কণ্ঠে বলল, না, তবে লিখন ভাই আপারে পছন্দ করত।
আপার সাথে ভাইয়ের বিয়েটাও কেমনে হয়েছে জানেন? আমির ভাইয়ের কথা বলেছে। আমার আপার কি আর কোথাও বিয়ে হয়েছে? সোজা উত্তর দিতে পারো না? তারপর বলো। ওই ঘটনা না হলে হয়তো লিখন ভাইয়ের সাথেই আপার বিয়েটা হতো, কিন্তু হয়নি, এতটুকুই। লিখন ভাই লিখন ভাইরে দেখলে মনে হয় তাদের মধ্যে কোনো গভীর সম্পর্ক ছিল, তারপর বিচ্ছেদ হয়ে গেছে। ভাই অনেক ভালোবাসতে পারে। পূর্ণা বড়ই খাচ্ছে তৃপ্তি করে। মৃদুল বিরক্ত নিয়ে অনেকক্ষণ পূর্ণার দিকে তাকিয়ে আছে। এরপর উঠে দূরে গিয়ে দাঁড়ায়, চারপাশে দেখে। পূর্ণা বাঁকা চোখে মৃদুলকে পা দিয়ে মাথা পর্যন্ত পরখ করে নেয়। মৃদুলের উপস্থিতি তার হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। বুক হাঁপুড়ের মতো উঠে-নামা করে, কিন্তু তা প্রকাশ করার সাহস হয় না। পূর্ণা আরেকটা বড়ই হাতে তুলে নিল। তখন মৃদুল ডাকল, বেআইন। পূর্ণা তাকায়। মৃদুল ঝুঁকে ছাদের মেঝেতে কিছু দেখল। পূর্ণা উৎসুক হয়ে সেদিকে এগিয়ে যাচ্ছে। মৃদুল আঙুল দিয়ে সেদিকে বলল, রক্ত না। পূর্ণা মৃদুলের কথায় ঝুঁকে ভালো করে খেয়াল করল, এরপর বিস্ফোরিত কণ্ঠে বলল, তাই তো। মানুষের রক্ত না পশুর রক্ত? নিশ্চিত হইতাম কেমনে? পশুর রক্ত এখানে আসবো কেন? মানুষের রক্ত কেমনে আসবো? তাই তো। দুইজন চিন্তিত হয়ে ভাবতে থাকলো। পূর্ণা বলল, মনে হয় কোনো পাখি শিকার হয়েছে, তার রক্তাক্ত অবস্থায় এখানে এসে পড়েছে। তাহলে মরা পাখিটা কই? ধরুন আহত অবস্থায়, কিন্তু মরেনি, এরপর চলে গেছে। সন্ধ্যা রাত, জোনাকি পোকার ছুটে যাচ্ছে। ঠান্ডা বাতাস, সেই বাতাসে পাতলা শার্ট পরে লিখন নারিকেল গাছের নিচে দাঁড়িয়ে আছে। জোনাকি পোকা দেখছে মাঝখানে, অন্দরমহলের দিকে তাকিয়ে কাউকে চোখ দুটি খুঁজছে। সেদিকে হয়তো ফিরিয়ে দেখার পর সারা রাত বাড়ি ফিরেনি সে, খেতে বসেনি, আকাশ কাঁপিয়ে কেঁদেছে, কেউ দেখেনি। স্বপ্ন ভেঙে যাওয়ার মতো কষ্ট দুটি নেই। স্বপ্ন সাজানো সংসার ভেঙে চুরমার হওয়ার সেই দিনগুলো। এক সময় ইচ্ছে হয়েছিল পদ্মজাকে তুলে নিয়ে আসতে, কিন্তু বিবেক সাড়া দেয়নি। পরদিন সকালে উঠেই মা বাবাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। প্রতিটি মুহূর্তে আফসোস হয়, শুরুতে কেন হেমলতার কাছে প্রস্তাব দিতে পারল না সে। পরবর্তী কয়েকটা মাস ঘোরের মধ্যে কেটেছে। সিনেমা জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছেদ ছিল। এরপর জীবনের গতিটা স্বাভাবিক হয়েছে ঠিকই, কিন্তু মনে মনে তা ভেঙে গুঁড়িয়ে গেছে। আজও জোড়া লাগেনি। পদ্মজা কি কখনো ভাববে ঢাকায় কতবার পদ্মজার পিছু নিয়েছে সে? জানবে কি তার ভালোবাসার গভীরতা? লিখন আনমনে হেসে ওঠে, চোখে জল, ঠোঁটে হাসি। এ হাসি সুখের নয়, যন্ত্রণার। পূর্ণা অন্দরমহলে আসেনি। পদ্মজার ভীষণ রেগে আছে। আলোক ঘরের বারান্দায় সারাক্ষণ কি করে এই মেয়ে? এর আগেও তখন পারিজা তার পেটে ছিল। পূর্ণা এই বাড়িতে অনেক দিন ছিল, তখনও মাঝরাত অবধি আলোক ঘরের বারান্দায় বসে থাকত। পদ্মজা শাল গায়ে দিয়ে বেরিয়ে আসে অন্দরমহল থেকে। সারাদিন পূর্ণার খোঁজ নেওয়া হয়নি। এখন ঘরে গিয়ে নিয়ে যাবে। নির্জন থমথমে পরিবেশ। তখন লিখনের কণ্ঠ ভেসে আসে, পদ্মজা। পদ্মজা কণ্ঠটি শোনা মাত্র ভেতরে ভেতরে কেঁপে ওঠে, অপ্রতিভ হয়ে ওঠে।
একটা মানুষ কেন তার এত বছর মনে রাখবে? কেন অনুচিত আশা করে বসে থাকবে? পদ্মজার রাগ হয়, অস্বস্তি হয়, কষ্টও হয়। প্রার্থনা করে এই মানুষটার জীবনে কেউ আসুক, এসে তার জীবনটা কানায় কানায় পূর্ণ করে দিক, ভুলেও দিক অতীত। পদ্মজা স্বাভাবিক কণ্ঠে বলল, এভাবে রাতের বেলায় ডাকবেন না। পদ্মজা লিখনকে উপেক্ষা করে 2 পা এগিয়ে যায়। জীবন থেকে তো সবই গিয়েছে। আমি তোমাকে বিব্রত করতে চাই না। এই সুযোগ থাকা সত্ত্বেও সামনে আসিনি। আজ যখন এসেই পড়েছি, কয়েক হাত দূরে থেকেও একটু কথা বললে কি খুব বড় দোষ হয়ে যায়? লিখনের করুণ কণ্ঠ শুনে দাঁড়িয়ে পড়ে পদ্মজা। লিখন হাসল। সুরগুলি যেন ফিরে আসে, প্রাণে মৃদু গুঞ্জন শুরু করে দিয়েছে। পদ্মজার উপস্থিতি এভাবে কাঁপন ধরাচ্ছে কেন? আজকেও এই সময়টা সুন্দর, ভারী সুন্দর। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।